My dear students, you are most welcome. Uh, in in the previous class, I discussed with you rules of right form of verbs, right? But today I will discuss the question paper of Rajshahi Board 2017 because you must have a clear conception about the board question, how the questions are set in different boards. Mainly, we are in Dhaka board, but Dhaka board follows the question pattern of Rajshahi board, Dinajpur board mainly. So these two boards are very important for us. Understand? Dhaka board follows the question pattern of Rajshahi board and Dinajpur board mainly. So we will give emphasis on the question of Rajshahi board, and at the same time Dinajpur board. Today I will start Rajshahi board 2017. If you have advanced guide or Navodut guide, you please open Rajshahi board 2017. We will start it. Rajshahi board 2017. আচ্ছা, তোমরা সবাই জানো যে তোমাদের সিলেবাসে কি কি আছে। আচ্ছা, আমরা তাহলে এখনই শুরু করে দিতে পারি, আর টাইম লস করব না। তাহলে দেখো, প্রথমেই থাকে তোমাদের রাজশাহী বোর্ডের শুরুতেই আছে কি আছে, এটা হলো, এটাকে বলা হয় আর্টিকেল, ইউজ অফ আর্টিকেল। দেখতে পাচ্ছ তোমরা, ইউজ অফ আর্টিকেল। তাহলে আমরা নিয়ম সহ ডিসকাস করব। তোমরা তো জানো যে আমি সাধারণত নিয়ম ছাড়া কোনো কিছু বলি না, শুধু পড়ে গেলাম আর উত্তরগুলো বলে গেলাম। দ্যাটস নট এনাফ, ইটস নট ইনাফ। তোমাকে নিয়ম জানতে হবে, কেন বসলো সেটাও জানতে হবে। আচ্ছা, তাহলে আমরা একটু পড়ার চেষ্টা করি। প্রথমে আছে কি আর্টিকেল। আর্টিকেল সম্পর্কে তোমাদের ধারণা আছে। আর্টিকেল জিনিসটা কি? আর্টিকেল আর্টিকেল তিন প্রকার, তোমরা জানো। আর্টিকেল ইজ ওয়ান কাইন্ড অফ ডিটারমাইনার। আর্টিকেল জিনিসটা কি? আর্টিকেল ইজ এ কাইন্ড অফ ডিটারমাইনার, we find three articles, A and D. A and D. In one side, A and, these two articles are called indefinite article, and the is called definite article. আর্টিকেল তিনটে আছে, তোমরা জানো। প্রথম হলো এ এন, এই দুইটা একদিকে, এই দুইটার নাম হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল, আর দা এটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল। এগুলো কি জানো তোমরা? আচ্ছা, তাহলে এবার আমরা একটু বোঝার চেষ্টা করি। আমি পড়ি, যদি তোমরা পারো তাহলে বলবে, আর না পারলে ওয়েট করবে। আচ্ছা, রেইনি সিজন ইজ ওয়ান অফ দা। হ্যাঁ, ওয়ান অফ দা বসে, এবং কারণ কি এখানে দা বসবে কেন? কারণ সুপারলেটিভ ডিগ্রি তিনটা নিয়ম আছে, সেই তিনটা নিয়মের মধ্যে 3 নম্বর রুল হলো ওয়ান অফ দা। তিনটা না, দুইটা। ওয়ান অফ দা বসে সুপারলেটিভ ডিগ্রির পূর্বে, ওয়ান অফ দা। তাহলে ওয়ান অফ দা যদি বসে, আবার এটা রাইট ফর্ম অফ ভার্বস করতে গিয়ে আমরা জানি যে ওয়ান অফ দা এর পরে আবার সুপারলেটিভ ডিগ্রি বসে। দেখো, দুইটা কিন্তু নিয়ম আমি একসাথে বললাম। সুপারলেটিভ ডিগ্রির পূর্বে দা, এটা বাধ্যতামূলক, কিন্তু কোনো কোনো সময় ওয়ান অফ দা। আবার
ওয়ান অফ দ্য যদি থাকে কোনো সেন্টেন্সের মধ্যে তাহলে তারপরে সুপারলেটিভ ডিগ্রি বসে। তাহলে এখানে রেইনি সিজন ইজ ওয়ান অফ দ্য আমরা ব্যবহার করলাম, তাহলে ওয়ান অফ দ্যার পরে অবশ্যই সুপারলেটিভ ডিগ্রি। তাহলে দেখো এনজয়েবল, মোর এনজয়েবল, মোস্ট এনজয়েবল, সুপারলেটিভ ডিগ্রি বসছে। তাহলে রেইনি সিজন ইজ ওয়ান অফ দ্য মোস্ট এনজয়েবল সিজন ইন বাংলাদেশ। নাম্বার বি এ যাও, বি নাম্বার ড্যাশে কি আছে দেখো, বি নাম্বার ড্যাশ, বি নাম্বার ড্যাশে আছে ইট রেইনস অলমোস্ট অল, বি নাম্বার অল ডে লং। ইট রেইনস বর্ষাকালে সাধারণত দেখা যায় কোনো কোনো দিন সারাদিন ধরে বৃষ্টি হতে থাকে। ইট রেইনস অলমোস্ট অল ডে লং। বি নাম্বার, বি নাম্বারে ক্রস, বি নাম্বারে কোনো আর্টিকেল বসবে না। তাহলে তোমরা পরীক্ষার খাতায় কিভাবে লিখবা, আগের দিন কিন্তু আমি বলেছিলাম আনসার টু দ্য কোশ্চেন নাম্বার 1 এ বি সি ডি ই এফ জি এইচ আই জে, হ্যাঁ এভাবে দিয়ে নিচে নিচে লিখতে হবে, নিচে নিচে, সাইড বাই সাইড কখনো লিখবে না। হ্যাঁ নিচে নিচে লিখতে হবে। অনেকের বাসা থেকে মনে হয় কথা আসতেছে, একটু মিউট করে রাখো কাইন্ডলি। আচ্ছা হ্যাঁ আস্তে শোনা যাচ্ছে। আচ্ছা দেখি সাউন্ডের পজিশন কীরকম। হ্যাঁ এবার শোনা যাবে, এবার ক্লিয়ার শোনা যাবে। আচ্ছা তাহলে আমরা বলতেছিলাম যে ইট রেইনস অলমোস্ট অল ডে লং, বি নম্বর দিয়ে তার সামনে ক্রস, কারণ বি নম্বরে কোনো আর্টিকেল বসবে না। আচ্ছা এবার সি নাম্বার লাইনের দিকে যাও, সি নাম্বারে আছে, সি নাম্বার লাইন দেখো, সি নাম্বার লাইনে আছে এভরিবডি বিকামস সি নাম ড্যাশ পোয়েট অন এ রেইনি ডে। একটা বৃষ্টির দিনে সবাই যেন কবি হয়ে যায়। তাহলে সি নাম্বারে হবে সবাই যেন একজন কবি হয়ে যায়, একজন, একজন যদি হয় তাহলে আ বসে, হ্যাঁ আ বসে। তাহলে এভরিওয়ান বিকামস আ পোয়েট অন আ রেইনি ডে, এভরিওয়ান বিকামস আ পোয়েট, সবাই যেন কবি হয়ে যায়, হ্যাঁ কবিতার মতো করে কথা বলে, ছন্দে ছন্দে কথা বলে। আবার দেখা যায় একটু গান, একটু মানে কথা বলতে গিয়েও লাইনগুলো মিলিয়ে মিলিয়ে বলে, হ্যাঁ বৃষ্টি পড়ে টাপুর টুপুর, এই যে রবীন্দ্রনাথ ও কবিতা লিখেছিল। তো বর্ষাকালে দেখা যায় বর্ষাকে নিয়ে অনেক কবিও কবিতা লিখেছে। আমরা যারা শিক্ষার্থীরা তারাও দেখা যায় কবিতার ছন্দ আমাদের কথায় চলে আসে। তাহলে এভরিওয়ান বিকামস আ পোয়েট অন আ রেইনি ডে। বাট ডি নাম্বারে চলে আসো, ডি নাম্বারে but the poor people suffer much on this day, but the poor people, এখানে the poor people এখানে জাতিকে বুঝায়। এখানে কীরকম ধনী এক শ্রেণীর সমস্ত ধনীকে বুঝাবে, আর গরিব বললে সমস্ত গরিবকে বুঝাবে। তাহলে সমস্ত গরিব শ্রেণী এখানে দ্য পুয়ার। আর তোমরা জানো পুয়ার শব্দটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ যদি নাউন হিসাবে বসে তাহলে তার পূর্বে দা বসে। আবার শোনো, অ্যাডজেক্টিভ যদি এখানে পুয়ার পিপল একত্রে হয়ে গেল, এটা নাউন ফ্রেজ, তা নাউন ফ্রেজ হয়ে গেল এবং অ্যাডজেক্টিভটা নাউন হিসাবে বসছে এবং সমস্ত এটা প্লুরাল বুঝায়, তাহলে গরিবেরা, তাই। আচ্ছা আচ্ছা তাহলে আমি ফ্যানটা একটু অফ করে দেব, ফ্যানের কারণে হতে পারে কি না, নেট প্রবলেমও হতে পারে আর কি, হ্যাঁ ফ্যানের জন্য হয়তো না। হ্যাঁ গরম তো লাগবে। আচ্ছা এবার দেখো, হুম আচ্ছা আমরা কত নম্বরে আসছিলাম জানি, হ্যাঁ কত নম্বরে আসছিলাম, ডি, হ্যাঁ ডি নাম্বারে আসছি।
হ্যাঁ, ডি নাম্বার দেখো, ডি নাম্বারে আছে বাট দ্য পুয়ার পিপল। এখানে পুয়ার পিপল দরিদ্র, সমস্ত দরিদ্র লোককে বোঝায়। তোমরা জানো পুয়ার শব্দটা কিন্তু অ্যাডজেক্টিভ, হি ইজ পুয়ার অ্যাডজেক্টিভ, তার অবস্থা বোঝায়। কিন্তু পুয়ার শব্দটা যখন নাউন হিসাবে বসে তার পূর্বে দি বসে এবং সেটা দ্বারা প্লুরাল নাউন বোঝায়। তাহলে বাট দ্য পুয়ার পিপল, দরিদ্র মানুষেরা, সাফার মাচ অন দিস ডে। পরবর্তী লাইনে যাও, ই নাম্বার লাইন, ফ্লাডস অকার ডিউরিং দ্য রেইনি সিজন। সিজন, আমাদের দেশে ঋতু কয়টা? 6টা ঋতু। ঋতুর নামের পূর্বে দা বসে, ঋতুর নামের পূর্বে দা বসে। ডিউরিং দ্য রেইনি সিজন, ফ্লাডস অকার ডিউরিং দ্য রেইনি সিজন। বর্ষাকালে সাধারণত বন্যা হয়। আমরা পরবর্তী লাইনে যাব, এফ নাম্বারে যাও। নান ক্যান অ্যাভয়েড, নান ক্যান অ্যাভয়েড, এখানে কেউই এড়াতে পারে না। এখানে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে কি? ইম্প্যাক্ট অফ রেইনি সিজন, রেইনি সিজনের প্রভাব কেউ এড়াতে পারে না। রেইনি সিজনের প্রভাব কেউ এড়াতে পারে না। তাহলে নান ক্যান যেহেতু নির্দিষ্ট করে বুঝিয়েছে, তাহলে এখানে দা বসবে। নান ক্যান অ্যাভয়েড দ্য ইম্প্যাক্ট অফ দ্য রেইনি সিজন, রেইনি সিজনের প্রভাব কেউ এড়াতে পারে না। তাহলে এখানে তোমাদের আগেই বলেছিলাম আর্টিকেল 3টা, তার মধ্যে এ এবং এন এই দুইটাকে বলা হয় ইনডেফিনিট আর্টিকেল, আর ডেফিনিট আর্টিকেল হচ্ছে দা। তাহলে এখানে যেহেতু বর্ষাকালের প্রভাবকে বোঝানো হয়েছে, অন্য কোনো কিছুকে নয়, তাহলে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে, তাই তার পূর্বে দা বসবে। এবং আমরা এই সাথে চলে যাব কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2তে চলে আসো। কোশ্চেন নাম্বার 2তে কি আছে দেখো, ইউজ অফ প্রিপজিশন। এটাও তো তোমাদের সিলেবাসে আছে, ঠিক কি না? ইউজ অফ, ইউজ অফ প্রিপজিশন। প্রিপজিশন, প্রিপজিশন মানে কি? প্রি শব্দের অর্থ পূর্বে, পজিশন শব্দের অর্থ অবস্থান। তাহলে পূর্বে, পূর্বে অবস্থান, তাহলে কার পূর্বে অবস্থান? তাহলে যে সকল শব্দ নাউনের পূর্বে বসে ওই নাউনের সাথে সেন্টেন্সের বাকি অংশের একটা সমন্বয় বা সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপজিশন বলে। মনে থাকবে? আবার শোনো, প্রি শব্দের অর্থ পূর্বে। আমি কিন্তু অত্যন্ত ক্লিয়ার করে বলতেছি, তোমাদের যদি ছোট ভাই বোন থাকে তাদেরকে যদি এরকম ক্লিয়ার করে বুঝাও, তারাও বুঝতে পারবে। তোমাদেরকেও আমি মনে করতেছি একদম মানে নিচের ক্লাসের, হ্যাঁ, সেই অনুসারে তোমাদেরকে আমি ক্লিয়ার করে বলতেছি প্রত্যেকটা আইটেম একদম গ্রামারের নিয়ম সহ। আচ্ছা, তাহলে কি বললাম? প্রি শব্দের অর্থ পূর্বে, আর পজিশন শব্দের অর্থ অবস্থান। তাহলে কার পূর্বে অবস্থান? নাউনের পূর্বে। তাহলে যে সকল শব্দ নাউনের পূর্বে অবস্থান করে বা নাউনের পূর্বে বসে ওই নাউনের সাথে সেন্টেন্সের বাকি অংশের সম্পর্ক বা সমন্বয় স্থাপন করে তাকেই প্রিপজিশন বলে। এখানকার এক্সাম্পল ছাড়া আর একটা বলি, দ্য ক্যাট ইজ ড্যাশ দ্য টেবিল। আবার শোনো, মনোযোগ দিয়ে শোনো, দ্য ক্যাট ইজ ড্যাশ দ্য টেবিল। এটার বাংলা বিড়ালটি হয় টেবিল না টেবিলটি হয় বিড়াল, কোনটা ঠিক? আবার শোনো, শুনে নাও আগে, টেবিলটি হয় বিড়াল না বিড়ালটি হয় টেবিল, কোনটা ঠিক? দি ক্যাট ইজ ড্যাশ দ্য টেবিল। তাহলে এখানে টেবিলটি হয় বিড়াল, এটাও হবে না, অথবা বিড়ালটি হয় টেবিল, এটাও হবে না। দেখো, কাজেই এখানে একটা প্রিপজিশন বসানোর অভাব, তার ফলে লাইনটা পুরা অর্থহীন হয়ে গেছে। তাহলে এখানে বিড়ালটির সাথে টেবিলের একটা সম্পর্কও রয়েছে, বিড়ালও টেবিল নয়, টেবিলও বিড়াল নয়। তাহলে সম্পর্ক কি? অন বসবে এখানে, দ্য ক্যাট ইজ অন দ্য টেবিল, দ্য ক্যাট ইজ অন দ্য টেবিল। যদি এখানে আন্ডার দিয়ে দাও, দ্য ক্যাট ইজ
আন্ডার দ্য টেবিল, তাও হবে। দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল, তাও হবে। তাহলে প্রিপোজিশন সম্পর্কে তোমরা একটা ধারণা পেয়েছো। তাহলে এবার আমরা একটু করার চেষ্টা করি। নিয়মটা কি, কোনোটায় ফিল ইন দি গ্যাপস প্রিপোজিশন বসতেও পারে, আবার দুই একটায় নাও বসতে পারে। আমরা একটু পড়ি। এ নার্স অ্যাটেন্ডস, এ নার্স অ্যাটেন্ডস টু হার, এ নার্স অ্যাটেন্ড টু, এ নার্স অ্যাটেন্ডস টু হার workplace in time, to attend her patients। দেখো কি বলছি, অ্যাটেন্ড এর পরে সাধারণত টু বসে, কিন্তু অ্যাটেন্ড টু মানে পরিচর্যা করা বা দেখাশোনা করা বা নিয়োজিত হওয়া, আর অ্যাটেন্ড হার পেশেন্টস তার পেশেন্টের দেখাশোনা করার জন্য, সে নিয়োজিত হয়েছে তার ডিউটিতে তার পেশেন্টদের দেখাশোনা করার জন্য। তাহলে প্রথমটা হবে এ নার্স অ্যাটেন্ডস টু হার ওয়ার্ক প্লেস ইন টাইম টু অ্যাটেন্ড হার পেশেন্টস। ঠিক আছে। আবার দেখা যায় তুমি যদি বলো প্রথমটায় প্রিপোজিশন দিবা না, তাহলে দ্বিতীয়টায় টু বসবে। তাহলে যেহেতু দুইটাই অ্যাটেন্ড, এ নার্স অ্যাটেন্ডস হার ওয়ার্ক প্লেস ইন টাইম টু অ্যাটেন্ড টু হার পেশেন্টস। আমরা বি নম্বরে যাব। বি নম্বরে শি ইজ সিনসিয়ার, শি ইজ সিনসিয়ার, এখানে টু, সিনসিয়ার টু, শি ইজ সিনসিয়ার টু হার ডিউটিজ, সে তার ডিউটির প্রতি খুবই সিনসিয়ার, আন্তরিক। ফর দিলে তো হবেই না, সি নম্বরে ইন দিলেও হতে পারে। শি ইজ সিনসিয়ার টু হার ডিউটি, টুই হবে না, ফর দিলে তো হবেই না। এখানে ইন দিলে চলতে পারে, কিন্তু টু অন হবে না, না না, সিনসিয়ার টু, শি ইজ সিনসিয়ার টু হার ডিউটিজ, সে তার কাজের প্রতি, কারণ কি তে প্রতি বুঝালে টু বসে, তে প্রতি বুঝালে টু বসে। স্বর্ণা চৌধুরী একবার যায় আর একবার আসে। আচ্ছা, আবার শোনো, তে প্রতি, সে তার কাজের প্রতি, তে প্রতি বুঝালে টু বসে, তে প্রতি কাছে নিকটে এরকম অর্থ বুঝালে টু বসে। শি ইজ সিনসিয়ার টু হার ডিউটিজ। পরের লাইন, শি ডাজ নট হ্যাঙ্কার আফটার, হ্যাঙ্কার আফটার এটা একটা বাধ্যতামূলক প্রিপোজিশন। হ্যাঙ্কার আফটার এটাকে বলা হয় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এবং এটা একটা ফ্রেজ। এটার অর্থ হচ্ছে লোভ করা, লালায়িত করা হওয়া বা লালসা করা বা আকাঙ্ক্ষা করা। তাহলে শি ডাজ নট হ্যাঙ্কার আফটার রিচেস, হ্যাঙ্কার আফটার রিচেস, সে ঐশ্বর্যের প্রতি লালায়িত নয়, সে ঐশ্বর্যের প্রতি তার কোনো লোভ নাই, কারণ সে খুব তার কাজের প্রতি সিনসিয়ার। আচ্ছা, হ্যাঙ্কার আফটার এটা মনে রাখবে, হ্যাঙ্কার আফটার তো লোভ করা, লালসা করা, লালায়িত হওয়া, পেতে চাওয়া, আকাঙ্ক্ষা করা। আচ্ছা, শি ডাজ নট আস্ক ফর চায় না এনি ম্যাটেরিয়াল গেইন, শি ডাজ নট আস্ক ফর কোনো কিছুর মানে জন্য অন্যের কাছে চাওয়া। তাহলে শি ডাজ নট আস্ক ফর এনি ম্যাটেরিয়াল গেইন, সে কোনো বস্তুগত পার্থিব কোনো কিছু সে অন্যের কাছে চায় না, পার্থিব কোনো কিছুর জন্য সে কারো কাছে কিছু চায় না। ম্যাটেরিয়াল গেইন বস্তুগত বা পার্থিব কোনো কিছু সে অন্যের কাছে চায় না। কারণ কি, কারণ সে তার ডিউটির প্রতি সিনসিয়ার, নার্স সে ডিউটির প্রতি সিনসিয়ার, এবং সকালে আসে দেখা যায় রাত পর্যন্ত নাইট করে, অথবা দেখা যায় ওভার টাইম করে সে বাসায় যায় ঘুমায়, আবার দেখা যায় সকালবেলা ডিউটিতে চলে আসে। তার একমাত্র চিন্তার বিষয় হলো রোগীদের সেবা করা। এরকম নার্স তো খুব কম আছে। শি ডাজ নট আস্ক এটা বললাম। লাস্টেটা দেখো, শি ইজ হার্ডলি ফাউন্ড অ্যাবসেন্ট, অ্যাবসেন্ট এটাও একটা তোমার হ্যাঙ্কার আফটারের মতো একটা ফ্রেজ। অ্যাবসেন্ট ফ্রম অনুপস্থিত থাকা, আর অফিস
she is hardly found absent from her office. সে absent from her office, সে সাধারণত তার কর্তব্যে বা কর্মস্থলে অনুপস্থিত থাকে না। সে কখনো মিস করে না। absent from কি বললাম? অনুপস্থিত থাকা। সে তার কর্তব্যে কখনো অনুপস্থিত থাকে না, কাজে অনুপস্থিত থাকে না। তাহলে এখানে প্রথমটা কি লিখছো তোমরা? প্রথমটায় যদি প্রিপোজিশন টু লিখো তা দ্বিতীয়টায় না দিলেও চলে, আর প্রথমটায় যদি প্রিপোজিশন না দাও দ্বিতীয়টায় টু। সি নাম্বারে আমরা লিখেছি টু। প্রথমটায় অ্যাটেন্ডস অ্যাট, না না, অ্যাটেন্ডস অ্যাট হার ওয়ার্ক প্লেস, কোনো বইয়ে লেখা আছে ওটা? না, অ্যাটেন্ড টু বসে সাধারণত। হ্যাঁ, এখানে অ্যাটেন্ডস আর ওয়ার্ক প্লেস, তার কাজে যোগ দেয় আর কি। এখানে কাজে যোগ দেওয়া বোঝায় প্রথমটা, আর দ্বিতীয়টা হলো রোগীদের সেবা করা। এই জন্য প্রথমটায় তোমার প্রিপোজিশন না দিলেও হবে, দ্বিতীয়টায় টু। আচ্ছা, আর দুইটাতেও টু দিলেও চলবে। আর সি নাম্বারে তো টু বসবে অবশ্যই। আর ডি তো হ্যাঙ্কার আফটার, আগেই বলেছি হ্যাঙ্কার আফটার। হ্যাঙ্কার আফটার অর্থ লোভ করা, লালসা করা, লালায়িত করা। আর ই নাম্বারে তো বলছি সে কোনো বস্তুগত জিনিস চায় না, আস্ক ফর এনি ম্যাটেরিয়াল। আর লাস্টেরটাও তোমাদের একটা ফ্রেজ, এটা হলো অ্যাবসেন্ট ফ্রম হলো অনুপস্থিত থাকা। আচ্ছা, এরপরে দেখো 3 নম্বর, এটাও তো তোমাদের সিলেবাসে আছে, বলো আছে কিনা? হুম, 3 নম্বর কি সিলেবাসে আছে তোমাদের? বলো। হ্যালো, 3 নম্বরেরটা দেখো, ফিল ইন দি ব্ল্যাঙ্কস of the following text with appropriate, না এটা না, make 4 meaningful sentences from the substitution table. এই সাবস্টিটিউশন টেবিল কি আছে তোমাদের? আছে না? হ্যাঁ, তাহলে দেখো তো বলতে পারো কিনা, জয়নুল আবেদিন কি হতে পারে? না, তার আগে একটা পরিচয় দাও, তারপরে ওটা বলো। তার আগে একটা পরিচয় দাও। হ্যাঁ, গুড। জয়নুল আবেদিন ওয়াজ অ্যান আর্টিস্ট। থ্যাংক ইউ। পরিচয় দাও, তারপরে জন্মগ্রহণ। আচ্ছা, তাহলে জয়নুল আবেদিন ওয়াজ অ্যান আর্টিস্ট, এইভাবে লিখে দিলেই মোট 4টা লিখতে হবে, 4-এ 4 পাওয়া যাবে। এগুলো আমরা যত বেশি প্র্যাকটিস করব তত বেশি পারবো। জয়নুল আবেদিন ওয়াজ অ্যান আর্টিস্ট। আচ্ছা, পরিচয় আমরা দিলাম, কিন্তু তোমরা এইটা মনে রাখবা। আগে তুমি যদি বলো তো আগে জন্মগ্রহণ করছে, না, আগে জন্মগ্রহণ করছে ঠিক আছে, কিন্তু লোকটা কে তার সম্পর্কে একটু ধারণা দাও। ধারণা দিয়ে তারপরে তার ইতিহাস বলো। তারপরে বি নম্বরে, 2 নম্বরে হবে হি ওয়াজ 14। হ্যাঁ, গুড। হি ওয়াজ বর্ন ইন আ ভিলেজ অফ কিশোরগঞ্জ ইন 1914। হি ওয়াজ বর্ন ইন আ ভিলেজ অফ কিশোরগঞ্জ ইন 1914। 1914 সালে কিশোরগঞ্জের একটি গ্রামে এই জয়নুল আবেদিনের জন্ম হয়। কিশোরগঞ্জ আমাদের দেশের একজন সবচেয়ে বড় কর্মকর্তা কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেছেন, তার নাম কেউ জানো? বর্তমানে সবচেয়ে বড় একটা পদধারী ব্যক্তি। হ্যাঁ, গুড। তোমার তো দেখা যায় জেনারেল নলেজ আছে। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, সেও কিন্তু কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেছিলেন। কিশোরগঞ্জে কিন্তু অনেক হাওর এলাকা আছে। আচ্ছা, তাহলে আমরা 2 নম্বরে লিখেছি হি ওয়াজ বর্ন ইন আ ভিলেজ অফ কিশোরগঞ্জ ইন 1914। আচ্ছা, সি নম্বরে বা 3 নম্বরে হি ডিড নট, কি হবে?
His father was a police. হ্যাঁ his father was a police officer. তার বাবা ছিলেন, জয়নুল আবেদিনের বাবা ছিলেন একজন পুলিশ অফিসার। উনি কিন্তু ময়মনসিংহে বেশিরভাগ সময় কাটিয়েছেন। নুসরাত জাহান এইমাত্র আসলো। ময়মনসিংহে সে বেশিরভাগ সময় কাটিয়েছে। এই জন্য জয়নুল আবেদিনের একটা জাদুঘর আছে। কোথায় সেটা? ময়মনসিংহ শিল্পাচার্য জয়নুল আবেদিন জাদুঘর, ময়মনসিংহ। আমি সেখানে গিয়েছিলাম। ময়মনসিংহে গিয়ে আমি একবার 21 দিন ছিলাম এবং ময়মনসিংহের সব জায়গা ঘুরে 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 আমি দেখেছি। আচ্ছা, আর একটা সেন্টেন্স বাকি আছে। হি ডিড নট লাইক, তিনি কি পছন্দ করতেন না? হ্যাঁ, রাইট, থ্যাংক ইউ। হি ডিড নট লাইক দ্য হার্ড অ্যান্ড ফাস্ট রুলস অফ স্কুল। সেই স্কুলের ধরাবাঁধা নিয়ম, তিনি স্কুলের ধরাবাঁধা নিয়ম পছন্দ করতেন না। ধরাবাঁধা নিয়ম পছন্দ করতেন না। রবীন্দ্রনাথ তিনিও কিন্তু স্কুলের ধরাবাঁধা নিয়ম পছন্দ করতেন না। সে প্রথমে তাকে স্কুলে পাঠানো হলো, সে স্কুল থেকে চলে আসছে। বাবাকে এসে বলল, বাবা আমি আর স্কুলে যাব না। আচ্ছা, আমাদের টাইম এত তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে কেন? আর 5 মিনিট আসছে দেখা যায়। আচ্ছা, এরপরে কত নাম্বার? চেঞ্জিং ন্যারেশন কি আছে তোমাদের? আচ্ছা, ন্যারেশনটা দেখো। ন্যারেশনটা শোনো। একবার আমি একটা ছোট্ট মেয়েকে জিজ্ঞাসা করেছিলাম, তোমার মায়ের নাম কি? মেয়েটি বলল, আমি তো আমার মায়ের নাম জানি, কিন্তু আপনাকে বলবো না। আপনার মেয়েটি আরো বলল যে আমি যাকে চিনি না তাকে আমি আমার মায়ের নাম বলি না। তারপরে আমি তাকে বললাম যে তুমি খুব দারুণ চালাক মেয়ে তো তুমি। এক্সক্লামেটরি সেন্টেন্স। তাহলে ন্যারেশনের পুরো কথাটা তোমাদের বুঝিয়ে দিলাম। শুরুতেই আছে ওয়ান্স আই সেড টু এ লিটল গার্ল। এখানে কিন্তু সেড হবে না, কারণ প্রশ্ন করা বুঝিয়েছে। আর প্রশ্নবোধক সেন্টেন্সে যদি ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়, হু, হুইচ, হোয়েন, হোয়ার, হোয়াট, হুম, এগুলো দিয়ে যদি শুরু হয়, তাহলে তোমাকে ওটা দিয়েই শুরু করতে হবে। আর যদি ডব্লিউএইচ ওয়ার্ড না থাকে তাহলে ইফ বসবে। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সে কিন্তু কখনোই দ্যাট বসে না। তাহলে ওয়ান্স আই আস্কড এ লিটল গার্ল, ওয়ান্স আই আস্কড এ লিটল গার্ল। যারা লিখতেছো তারা খুব দ্রুত লিখবা। ওয়ান্স আই আস্কড এ লিটল গার্ল হোয়াট হার মাদার্স নেম ওয়াজ। এই যে ইজ আছে, ইজটা ওয়াজ হয়ে গেল এবং সেটা হিয়ারি একদম শেষ পর্যায়ে চলে আসছে। আচ্ছা, এবার আবার শোনো। ওয়ান্স আই আস্কড said to বাদ। ওয়ান্স আই আস্কড a sweet little girl, once I asked a little girl what her mother's name was. Your mother মানে her mother, what her mother's name was. ইজ আছে, অ্যামিজার থাকলে ওয়াজ হয়ে যায়। ঠিক আছে? আর প্রশ্নবোধক চিহ্ন থাকবে না, ফুল স্টপ বসবে। হ্যাঁ, আমরা দ্বিতীয় লাইনে যাই। হোয়াট ওয়াজ হার মাদার্স নেম, তাহলে তো প্রশ্ন করা বুঝায়। তাহলে তুমি তো ডাইরেক্ট ন্যারেশনই করে ফেললা, তোমাকে তো ইনডাইরেক্ট করতে হবে। ইনডাইরেক্ট ন্যারেশন যদি করো তাহলে হোয়াটের পরে সাবজেক্ট বসবে। হোয়াটের পরে, যেমন তুমি যদি হোয়াট ইজ ইউর নেম, এটা তো প্রশ্ন করা বুঝায়। আবার যদি বলো হোয়াট ওয়াজ ইউর নেম, এটাও প্রশ্ন করা বুঝায়। সমস্ত প্রশ্নবোধক সেন্টেন্সকে অ্যাসার্টিভ করতে হবে। আবার লাস্টেরটা হলো তোমার এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্সকেও অ্যাসার্টিভ করতে হবে, কারণ আমরা ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশন করতেছি। আবার শোনো, ওয়ান্স আই আস্কড এ লিটল গার্ল হোয়াট হার মাদার্স নেম ওয়াজ।
তুমি যদি হোয়াট ওয়াজ দাও তাহলে তো এটা ভুল হবে, কারণ আবারই প্রশ্ন করা বুঝায়, তাহলে তো প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। কিন্তু ইনডাইরেক্ট ন্যারেশনে কখনো প্রশ্নবোধক চিহ্ন বসে না, আর এক্সক্লামেটরি চিহ্নও বসে না। আচ্ছা, তাহলে হোয়াট হার মাদার্স নেম ওয়াজ। এরপরে মেয়েটি উত্তর দিল, দি গার্ল রিপ্লাইড দ্যাট। মেয়েটি উত্তর দিল, এখানে বসবে, এই যে কলম দিয়ে দেখিয়েছি, এখানে বসবে দ্য গার্ল রিপ্লাইড দ্যাট। এই যে রিপ্লাইড সেড দ্য গার্ল, এই কথাটা এখানে চলে আসবে, দ্য গার্ল রিপ্লাইড দ্যাট। আই, তার মানে ওই মেয়েটি, আই সি হয়ে যাবে, আর নো প্রেজেন্ট ইনডেফিনিট পাস্ট ইনডেফিনিট হবে, তাহলে সি কি হবে, এটার পাস্ট টেন্স কি, she knew her mother's name। আবার শোনো, the girl replied that she knew her mother's name, but she would not আবার শোনো, but she would not tell me that। আবার বলি, the girl replied that she knew her mother's name, but she would not tell me that। সে আমাকে তা বলবে না। পিয়ারি একবার জয়েন করলো, আবার চলে গেছে, আবার আসছে, এভাবে ডিস্টার্ব করা ঠিক না। তোমরা কাইন্ডলি মনোযোগ দিয়ে শুনবা। আবার শোনো, প্রথম থেকে বলি না, আরেক লাইন বাকি আছে, এটা বলে নেই। আই সেইড হোয়াট আ ক্লেভার গার্ল ইউ আর। তাহলে এখানে হবে আই এক্সক্লেইমড। তোমরা জানো এক্সক্লেমেটরি সেন্টেন্সে সেড দ্যাট, টোল্ড দ্যাট, আস্কড এগুলো বসে না, রিকোয়েস্টেড এগুলো বসে না। যদি আনন্দ বুঝায় তাহলে এক্সক্লেইমড উইথ জয় দ্যাট, যদি দুঃখ বুঝায় এক্সক্লেইমড উইথ সরো দ্যাট, যদি আনন্দ দুঃখ কোনোটাই বুঝায় না তাহলে এক্সক্লেইমড দ্যাট, যদি অবাক হওয়া বা বিস্ময় হওয়া বুঝায় তাহলে এক্সক্লেইমড উইথ ওয়ান্ডার দ্যাট। আমি বিস্মিত হয়ে গেলাম, এত ছোট মেয়ে, সে বলল আমি আমার মায়ের নাম জানি কিন্তু আপনাকে বলবো না। তাহলে আমি অনেকটা অবাক হয়ে গেলাম, বিস্মিত হয়ে গেলাম, তা বিস্মিত হয়ে যাওয়া হলো ওয়ান্ডার। তাহলে আই এক্সক্লেইমড উইথ ওয়ান্ডার, মনে থাকবে, আই এক্সক্লেইমড উইথ ওয়ান্ডার দ্যাট শি ওয়াজ এ ভেরি ক্লেভার গার্ল। একজনের প্রশ্ন করেছো যে হোয়াট ওয়াজ বসলে হবে না, না এখানে তো এইখানে তো হোয়াট থাকবে না, কারণ এই এক্সক্লামেটরি সেন্টেন্সটা অ্যাসার্টিভ হয়ে যাবে। অ্যাসার্টিভ হয়ে গেলে ডব্লিউএস শব্দ যদি থাকে সেটা বাদ যায়। আবার শোনো, এক্সক্লামেটরি সেন্টেন্সে যদি ডব্লিউএস ওয়ার্ড থাকে সেটা টোটালি বাদ যাবে, আর সাবজেক্ট আগে বসবে, ইউ আর। তাহলে শি ওয়াজ, এই ইউ দ্বারা ওই যে লিটল গার্লকে বোঝানো হয়েছে। তাহলে আবার শোনো, আই সেইড আছে না, এখানে হবে আই এক্সক্লেইমড উইথ ওয়ান্ডার দ্যাট, তারপরে এটা শি ওয়াজ আ ভেরি ক্লেভার গার্ল। হাউ বা হটের জন্য বেরিয়ে আসবে, হাউ বা হটের জন্য ভেরি আসলো, এবং সেই ভেরি বসবে কোথায়, অ্যাডজেক্টিভের পূর্বে। তাহলে আই এক্সক্লেইমড উইথ ওয়ান্ডার দ্যাট শি ওয়াজ এ ভেরি ক্লেভার গার্ল। আই এক্সক্লেইমড উইথ ওয়ান্ডার দ্যাট শি ওয়াজ এ ভেরি ক্লেভার গার্ল। আচ্ছা, আর অল্প একটু সময় বাকি আছে আমাদের, আমরা পরবর্তী চেঞ্জিং কি আছে তোমাদের? চেঞ্জিং বলো, চেঞ্জিং আছে? হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা চেঞ্জিং পর্যন্ত করতে পারবো মনে হইতেছে। তাহলে চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যাজ ডিরেক্টেড ইন দ্য ব্র্যাকেটে দেয়া আছে। আওয়ার স্কুল ইজ ওয়ান অফ দ্য, এই যে আমরা ওয়ান অফ দ্য দিয়ে কোথায় করছিলাম মনে আছে? একদম 1 নম্বর সেন্টেন্সটা, হ্যাঁ 1 নম্বর, ওয়ান অফ দ্য সুপারলেটিভ ডিগ্রিতে বসে এবং তারপরে সুপারলেটিভ ডিগ্রি বসে। তাহলে লাইনটা দেখো, আওয়ার স্কুল ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস স্কুলস ইন দিস ডিস্ট্রিক্ট। এই জেলায় আমাদের স্কুলটা হচ্ছে সবচেয়ে ফেমাস।
আচ্ছা, কম্পারেটিভ ডিগ্রিতে কিন্তু হবে মোর ফেমাস। ওয়ান অফ দ্য থাকলে কম্পারেটিভ ডিগ্রিতে কি বসবে? তাহলে এটা উত্তর হবে সাবজেক্ট কোনটা? আওয়ার স্কুল ইজ more famous than most other schools in this district. one of the থাকলে most other বসে সুপারলেটিভ ডিগ্রিতে। আবার শোনো, সুপারলেটিভ ডিগ্রিতে যদি ওয়ান অফ দ্য থাকে তাহলে কম্পারেটিভ করার সময় দেন মোস্ট আদার বসবে। আর যদি শুধু দা থাকতো, ওয়ান অফ দ্য না থেকে যদি শুধু দা থাকতো তাহলে দেন এনি আদার। ওয়ান অফ দার কারণে দেন মোস্ট আদার, ওয়ান অফ দা এই কারণে দেন মোস্ট আদার। তাহলে আবার শোনো, উত্তরটা বলি। আওয়ার স্কুল ইজ মোর ফেমাস দেন মোস্ট আদার স্কুলস ইন দিস ডিস্ট্রিক্ট। ওয়ান অফ দা, এটা তো বাদ যাবে, ওয়ান অফ দা বাদ যাবে, ওয়ান অফ দা বাদ গেল, এই জন্য কি বসলো? দেন মোস্ট আদার। তাহলে আবার শোনো, আওয়ার স্কুল ইজ, ওয়ান অফ দা বাদ, মোর ফেমাস, ওয়ান অফ দার কারণে এখানে আসবে দেন মোস্ট আদার স্কুলস ইন দিস ডিস্ট্রিক্ট। যে বুঝাই সে কিন্তু আমাকে বলবে। আমাদের কিন্তু টাইম শেষ, বাকিটা আমরা নেক্সট ক্লাসে করব। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।